হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 2 নিয়ে অলরেডি আমরা আলোচনা করছিলাম। তো চ্যাপ্টার 2 এর আমাদের এতটা পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ আমাদের পেজ নম্বর কত বলবো 21, পেজ নম্বর 21 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। অর্থাৎ এর আগে আমি অলরেডি 3টে পার্ট তোমাদের পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আমরা এখান থেকে আলোচনা করব। আমরা লাইন ভিত্তিক আলোচনাগুলো করব, কারণ লাইন ভিত্তিক পড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ না করে দেখবে। দেখলে যে কোনো বড় প্রশ্ন এলে কিন্তু লিখতে পারবে, কারণ ভেতর থেকে কী কী বড় প্রশ্ন রেডি করতে হবে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেবো, যাতে যে কোনো প্রশ্ন এলে নিজেরা কিন্তু করতে পারবে বা নিজেরা লিখতে পারবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে লাইন ভিত্তিক আলোচনা করব, ভেতর থেকে কী প্রশ্ন হতে পারে আলোচনা করব, এবং লাস্টে আমরা ছোট প্রশ্ন লিখব, ঠিক আছে। আমি এই চ্যাপ্টারের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, মিন্স এই যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো অলরেডি সব করিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্টটা ওপেন করবে, ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্ট ওপেন করবে বা হিস্ট্রির প্লেলিস্টটা ওপেন করবে, তার মধ্যে পেয়ে যাবে। আর এর আগের যে লাইন ভিত্তিক ডিসকাশনগুলো দেখিয়ে করিয়েছি, অবশ্যই প্রত্যেকে দেখবে। এছাড়া বাংলার বোঝাপড়া বা বাংলার আমাদের বাকি যে গল্পগুলো আছে চন্দ্রগুপ্তের, সব কিছু আমি করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ওপেন করবে, সবগুলো দেখে নেবে, ওকে। আর আমি কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। দেখো আমরা এখন কি পড়ব না, সিরাজ উদ্দৌলা আমরা এতটা পর্যন্ত পড়েছিলাম যে আর্মেনীয় জাহাজগুলোকে রক্ষা করা হয়েছিল এবং ছোট প্রশ্ন লিখেছিলাম। এখন পড়ব সিরাজ উদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক, পলাশির যুদ্ধ। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে কিন্তু পরীক্ষায় আমাদের এসে থাকে যে পলাশির যুদ্ধের কারণগুলো উল্লেখ করো, খুব আসে পরীক্ষায়। আমি সেখানে ডিসকাশনে আসবো, আশা করি ডিসকাশন করে দিলে নিজেরাই বলতে পারবে। আমি একটু এটা পড়ে দিই আগে, ঠিক আছে। কি বলেছে দেখো, বলছে আলীবর্দীর উত্তরাধিকারী হিসাবে সিরাজ উদ্দৌলার ক্ষমতা লাভ অনেককেই অসন্তুষ্ট করেছিল। সিরাজের আত্মীয়দের অনেকেই এবং আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি মির্জাফর সিরাজের বিপক্ষে ছিলেন। এটা আমরা জানি যে মির্জাফরই বিশ্বাসঘাতকতা করেছিল, এটা আমরা জানি। তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্ক গোড়ার থেকেই ভালো ছিল না। নবাব হওয়ার কিছুদিনের পরেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানি বিরোধিতা বাধে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি সিরাজের যে সেনাপতি ছিল কে ছিল, মির্জাফর ছিল, ঠিক আছে। এবার প্রথম থেকেই সিরাজউদ্দৌলা যবের থেকেই মানে কি বলবো ক্ষমতায় এসেছিল, তবে থেকেই কোম্পানির সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না, ওকে। নবাব হওয়ার পর থেকেই তার সঙ্গে একটা দ্বন্দ্ব ব্রিটিশদের মোটামুটি বেঁধেই থাকতো। এই যে দ্বন্দ্বটা হতো না, এর পিছনে কিছু কারণ ছিল, আর একটু বড় করে দিই সুবিধা হবে দেখতে, ঠিক আছে। আচ্ছা, এই যে দ্বন্দ্বটা বেঁধে থাকতো তার পিছনে কিন্তু কিছু কারণ ছিল, দুটো প্রধান কারণ ছিল, সেটা আমি পরে আলোচনায় আসবো, আগে এটা পড়ে নিই। বলছে সিরাজের ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ। বলছে খোজা ওয়াজিদকে লেখা চিঠি। কি লেখা ছিল? 1756 খ্রিস্টাব্দে 1 জুন সিরাজ মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিক খোজা ওয়াজিদকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে সিরাজ ব্রিটিশদের সম্পর্কে তার নেতিবাচক মানে নেগেটিভ, ওকে, মনোভাবের কারণ ব্যক্ত করেছিলেন। চিঠিতে লেখা ছিল, ইংরেজ তাড়াবই, আমার রাজ্য হইতে ইংরাজ তাড়াবার 3টি যুক্তিযুক্ত উদ্দেশ্য ছিল। প্রথম কারণ, ভালো করে ফলো করো। প্রথম কারণ এই যে কোথায় গেল, এই যে কানুনের সুপ্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত কার্য, ওকে। বলছে কানুন যেটা হয় আইনের বিপরীত, যে সুপ্রতিষ্ঠিত যে বিধানগুলো আছে তার বিপরীত কার্য করে। দ্বিতীয় কারণ কি বলেছে, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবার জন্য দস্তক নামক যে পরোয়ানা পাইবার অধিকারী, উহারা তাহার অপব্যবহার করে, দস্তক কি জিনিস আগের দিন বুঝিয়ে দিয়েছি তোমাদের, ওকে। আচ্ছা, অনধিকারী দস্তকের ফলাফল করিতে, অনধিকারী দস্তকের ফল লাভ করিতে দিয়া বাদশাহী শুল্কের ক্ষতি
করিতেছে। ওকে, আর তৃতীয় কারণ কি দেখিয়েছে, আমি পড়ে নি দেন বোঝাচ্ছি। দেন তৃতীয় কারণ বলছে, যে সকল বাদশাহী কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্বে হইতে অব্যাহিত লাভের মতলব করে, উহারা তাহাদিগের নিজ অধিকার করে আশ্রয় দিয়া ন্যায় বিচারের বাধা প্রদান করছে। অর্থাৎ বলছে যেসব মানে কর্মচারীরা নিকাশ দেওয়ার মানে শুল্ক টুল্ক দিতে চায় না বা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে সে পানিশ করতে দেয় না, বরঞ্চ তাদেরকে তারা প্রশ্রয় দেয়, তাদেরকে আশ্রয় দেয় তারা। ওকে, সিরাজের চিঠিতে আরও লেখা ছিল, এই সকল কারণে ইহাদিগকে তাড়াইয়া দিয়ার প্রয়োজন উপস্থিত হইয়াছে, মানে প্রয়োজন এসেছে আর কি। তবে যদি ইহারা এই সকল অন্যায় আচরণ দূর করবার জন্য অঙ্গীকার করে এবং নবাব জাফর খান আমলে অন্যান্য বণিকরা যে নিয়মে বাণিজ্য করত সেই নিয়মে বাণিজ্য করতে সম্মত হয়, ক্ষমা করিব, দেশেও থাকিতে দিব, অন্যথা শীঘ্রই ইহাদিগকে তাড়াইয়া দিব। অর্থাৎ বলছে অনেকগুলো কারণ দেখিয়েছে, যে কারণগুলোর জন্য কিন্তু সে চায় না, সিরাজ চাইতো না যে ইংরেজরা দেশে থাকুক। দেখো, সিরাজ উদ্দৌলার সঙ্গে যে কোম্পানির যে বিরোধিতা হয়েছিল, তার কারণ ছিল। কারণটা কি ছিল না, আমরা সবার আগে বলতে পারি যে ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান কে ছিল না, রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছনছের অভিযোগ ছিল। ওকে, এবার নবাব তাকে মুর্শিদাবাদে এসে সমস্ত হিসাবপত্র দাখিল করার নির্দেশ দেয়। এবার রাজবল্লভ তখন তার পুত্র কৃষ্ণদাসকে প্রয়োজনীয় কাগজপত্র এবং ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে, নবাব বারংবার কৃষ্ণদাসকে আমরা বলতে পারি যে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা তার নির্দেশ কিন্তু অমান্য করেছিল। ইংরেজ কোম্পানি দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে বাংলার যে দুর্গ, সেই দুর্গ নির্মাণ শুরু করে। তারপরে নবাব সিরাজদৌল্লা দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে ফরাসিরা কি করে, তার নির্দেশ পালন করলেও ইংরেজরা তা কিন্তু অগ্রাহ্য করেছিল। তো অনেক কারণে কিন্তু সে রেগে গেছিল। এছাড়াও এই যে কারণ ছিল, সেগুলো তো যে কারণে সে তাড়াতে চাইছিল ইংরেজদের, বেসিক্যালি কি কারণ ছিল না, ইংরেজরা কিন্তু প্রপার শুল্ক দিত না, বা দস্তক নামক যে পরোয়ানা মানে অধিকার তাদের ছিল যে পেত, তারা কি করতো না, ওটার অপব্যবহার করতো। সেই দস্তক লাভের তারা কিন্তু অপব্যবহার করতো। তারা প্রপারলি বাদশাকে কিন্তু শুল্ক দিত না। এতে কি হতো, যে কোষাগারের শুল্কের কিন্তু যথেষ্ট ক্ষতি হতো। এছাড়াও যেসব কর্মচারীরা ধরো কোনো দায়িত্ব প্রপারলি পালন করছে না বা ক্ষমতার অপব্যবহার করছে, নিজেদের মতলব মানে কি বলবো, মতলব তুষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু ইংরেজরা প্রশ্রয় দিত এবং কি করতো না, তাদেরকে ন্যায় বিচার যে সম্রাট করবে বা নবাব করবে সে সুযোগটা তারা পেত না। তারা কি করতো, তাদেরকে প্রশ্রয় দিত নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদেরকে তারা কিন্তু তোল্লা দিত বা প্রশ্রয় দিত। এইসব কারণগুলোর জন্যই সিরাজউদ্দৌলা কিন্তু চাইতো না এই কাজটা। আচ্ছা, এইটা পড়বে সিরাজের চিঠি উদ্ধৃত অংশগুলি অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলার গ্রন্থে কলকাতা অবরোধ অংশ থেকে নেওয়া হয়েছে। এটা ভালো করে পড়বে। নেক্সট কি বলেছে, শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতায় কাশিম বাজারের ব্রিটিশ কুঠি আক্রমণ করে। 1756 খ্রিস্টাব্দে 20 জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যায়। কলকাতায় দখল করে সিরাজ তার নাম দেয় কি না, আলীনগর। কলকাতা দখল করে এবং সিরাজ তখন তার নাম দিয়েছিল কি না, আলীনগর। ওকে, কোম্পানির কর্তা ব্যক্তি হল ওয়েল
তাহলে কি বলছে, কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিল যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন, তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়, এটা পরীক্ষায় খুব আসে। ওকে, অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। অতিরঞ্জন মানে দেখো দুটো অর্থে ব্যবহৃত হয়। প্রশংসা অর্থে অতিরঞ্জন কথাটা ব্যবহৃত হয়, আবার কি জাস্ট মানে মিথ্যে কথা, যে দোষারোপ যাকে বলা হয়, দোষারোপ অর্থেও কিন্তু অতিরঞ্জন কথাটা ব্যবহার করা হয়। তো এটা এখানে দোষারোপ অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। যে অক্ষয় তোমার কুমার মৈত্র এটাকে দোষারোপ বলে প্রমাণ করেছিলেন, ঠিক আছে। এবার দেখো অন্ধকূপ সম্বন্ধে দিয়েছে, এটা একটু পড়ে নেবে। আমি অন্ধকূপটা কি আছে এটা একটু বুঝিয়ে দিই। আমায় যদি বলে যে অন্ধকূপ হত্যাটা বলতে কি বোঝো, অন্ধকূপ হত্যা বলতে আমরা কি বুঝি, এইভাবে লিখবে যে ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণী থেকে জানা যায় যে নবাব ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওকে, ওই রাতে 18 ফুট লম্বা এবং 14 ফুট আমরা বলতে পারি 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের কিন্তু রাখা হয়েছিল। কি বললাম, 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন বন্দী মারা গিয়েছিল। ওকে, এই ঘটনাকে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র অন্ধকূপ হত্যা একে অতিরঞ্জক বলে প্রমাণ করেছিলেন। বাস এতটুকু বলবো, তাহলেই কিন্তু আমাদের হবে। নেক্সট আমাদের কি বলেছে দেখি, বলছি যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টেকেনি, দ্রুতই রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতায় আবার দখল করে নেয়। ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাবের সন্ধি করতে বাধ্য হন। আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যের অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের সিক্কা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমেই ব্রিটিশ কোম্পানি সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হতে উঠতে থাকে। 1757 খ্রিস্টাব্দে গোড়ার দিকে সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেন। মির্জাফর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। ওকে, এইবার আমরা আসবো হচ্ছে পলাশির যুদ্ধ। ঠিক আছে, দেখো পলাশির লুণ্ঠন এখানে আছে, লুণ্ঠনে পরে আসবো। পলাশির যুদ্ধটা বলি, কেননা পলাশির যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। পলাশির যুদ্ধের কারণটা আমি আগে বলি। দেখো 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ছিল। তো সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। কি বললাম, 1757-তে হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির প্রান্তরে যুদ্ধটা হয়েছিল। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার যে ছোট কন্যা বা কনিষ্ঠ কন্যা আমিনা বেগম, ওকে, আমিনা বেগমের পুত্র ছিল কে না সিরাজউদ্দৌলা। তিনি কি হয়েছিল না বাংলায় তিনি নবাব হয়েছিলেন। নবাব কবে হয়েছিল, 1756-তে নবাব হয়েছিল। ওকে, এবার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কিন্তু যথেষ্ট অবনতি ঘটে বা খারাপের দিকে চলে গিয়েছিল। এই যে একটা বিবাদ তাদের মধ্যে তৈরি হয়েছিল, বিবাদের পরিণতি হিসাবেই আমরা বলতে পারি কি না পলাশির যুদ্ধ। ওকে, পলাশির যুদ্ধের কিছু কারণ আমরা যদি হাইলাইট করি বলতে চাই, তো আমরা বলতে পারি যে সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার যে আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিল। ওকে,
সুযোগ বুঝে তখন কি করে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী যে ঘাসেটি বেগম, তারপরে ওর নাম কি যেন, শৌকত, ওকে শৌকত জঙ্গের সঙ্গে কি হয় না ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। এবার সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানি তখন কি করে না, ইংরেজ কোম্পানি তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, বা তাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করে আমরা বলতে পারি। বাংলায় ইংরেজ আর ফরাসি যে কোম্পানিগুলো ছিল তারা কি করছিল না, দুর্গ নির্মাণ করছিল, তাদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছিল, যথেষ্ট পরিমাণে দুর্গ বানাচ্ছে সেই জন্য। এবার তখন নবাব কি করে, নবাব বলতে কার কথা বলছি না, সিরাজউদ্দৌলার কথা বলছি। তো নবাব তখন কি করে, ওই যে বিদেশি কোম্পানিগুলো দুর্গ নির্মাণ তারা যে করছিল তাদেরকে সেই দুর্গ নির্মাণের বন্ধের নির্দেশ দিয়েছিল। নবাবের নির্দেশ এবার ফরাসিরা সেটাকে মেনে নিতে বাধ্য হয়, তারা মেনে নেয়, কিন্তু ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য থাকে। দেখো, যার দেশে রয়েছে, ভারতে রয়েছে, তার দেশে রয়েছে, সে নবাব, সে একটা কথা বলছে, অথচ সে বলছে শুনবো না। বুঝতে পারছো অবস্থাটা, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে সে কিন্তু সেই কাজটা করতে, বাংলার মধ্যে তখন সিরাজউদ্দৌলা শাসন চলছিল বা নবাব ছিল, সে বলছে করতে, অথচ সে বলছে না আমি করব না। এর ফলে কি হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে যথেষ্ট অবনতি কিন্তু ঘটতে শুরু করে সেই সময়। এরপরে কি হয় না, একটা দস্তক ব্যাপার ছিল। কি ছিল দস্তকটা না, সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কে চূড়ান্ত যে আমরা বলতে ক্ষতি বা অবনতি, সেটা ঘটেছিল কি দস্তকের অপব্যবহারে। দস্তক পেয়েছিল কারা, ইংরেজরা। দস্তকের অপব্যবহারকে ধরে বা কেন্দ্র করে মুঘল সম্রাট যে ফারুক শিয়রের যে ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল। ফারুক শাহের ফরমানটা আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। তো সেই ফরমান অনুযায়ী তারা কি করেছিল না, বিনা শুল্কে বা দস্তক পেয়েছিল বা বিনা শুল্কে বাণিজ্য করার একটা সুযোগ পেয়েছিল। ঠিক আছে, এবার কোম্পানির কর্মচারীরা কিন্তু নয়, আমি কথাটা বুঝতে পারলে কি বললাম, যে ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্ক কেন খারাপ হয়েছিল, যে মুঘল সম্রাট ফারুক শিয়রের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানিই পেয়েছিল। কোম্পানি যখন বাণিজ্য করবে, কোম্পানি বিনা শুল্কে জিনিসপত্র আনা নেওয়া করতে পারবে বা বিনা শুল্কে কাজ করতে পারবে, কিন্তু কোম্পানির কোনো কর্মচারী সেটা করতে পারবে না। কর্মচারী আলাদা করে কাজ করতে গেলে সে কেন পাবে, তাই না? তো সেটাই পারবে না। কিন্তু কোম্পানির কর্মচারীরা ওই সুযোগের অপব্যবহার করতে শুরু করে এবং সিরাজ ইংরেজদের উপর তখন কি হয়, প্রচণ্ডভাবে রেগে যায়। যে একটা দস্তক সে দেওয়া হয়েছে তাদেরকে, সেটা সে অপব্যবহার করছে, সেটা কিন্তু সিরাজ কিছুতেই সেটা মেনে নিতে পারে না। ঘাসেটি বেগম এদিকে, ঘাসেটি বেগমের যে প্রিয় পাত্র ঢাকার দেওয়ান কে ছিল না, রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল কি না তছরূপের অভিযোগ ছিল। ওকে কি বললাম, ঘাসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের অভিযোগ ছিল কিন্তু তখন। এবার নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর জন্য যথারীতি কি করে, সে যখন দেখছে তহবিলের একটু 19-20 দেখতে পাচ্ছে, তো হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার যে পুত্র সেটা কৃষ্ণদাসকে প্রচুর ধন রত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেয়। কেন, নবাব তারটা চেক করবে তো। এবার সে তখন তার সহায়তা দরকার, সে পাঠিয়ে দেয় তার ছেলেকে, প্রচুর ধন সম্পত্তি দিয়ে ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেয়। এবার নবাব বারংবার কৃষ্ণদাসকে মানে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ কিন্তু একদম অগ্রাহ্য করে। তখন নবাব তাদেরকে যেটাই বলছে, ইংরেজদের সঙ্গে তো মিলে গেছে, তো ইংরেজরা সেটা কিন্তু নাকচ করে দেয়। ওকে, নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির যে দুর্গ নির্মাণ, কৃষ্ণদাসের যে আমরা বলতে পারি প্রত্যর্পণ সংক্রান্ত যে বিরোধী মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসাবে কলকাতায় কিন্তু পাঠানো হয়। এবার নারায়ণ দাস তো গেছিল, নারায়ণ দাস দূত হিসাবে তখন যায় কলকাতায়, তাকে পাঠানো হয়। কেন পাঠানো হয় বললামই আমি তোমাদের, যে নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণ, তারপরে কৃষ্ণদাসের প্রত্যর্পণ মানে বলতে পারি ফিরিয়ে দেওয়া। ওকে, তো কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধী মামলার জন্য নবাব তখন নারায়ণ দাসকে
দূত হিসাবে কলকাতায় পাঠায়। ওকে, ইংরেজরা নারায়ণ দাসকে তখন কিন্তু অপমান করে এবং নবাব ইংরেজদের প্রতি যথেষ্ট তখন কিন্তু প্রচণ্ড রেগে যায়। সে একটা দূত হিসাবে পাঠিয়েছে আর তাকে সে অপমান করছে, সেজন্য কিন্তু সে রেগে গিয়েছিল। ঠিক আছে, এবার দেখো সিরাজউদ্দৌলা বাংলার যে মসনদে বসার পর কি করেছিল না, প্রচলিত যে রীতি অনুযায়ী ফরাসি, ওলন্দাজ প্রমুখ যে বিদেশি বণিকরা প্রত্যেকেই তাদের মানে কি বলবো আমি, যে বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে কি করেছিল না, যথেষ্ট সম্মান করেছিল বা অভিনন্দন করেছিল। ঠিক আছে, তারা প্রথা মেনে তখন যথেষ্ট আচার অনুষ্ঠান পালন করেছিল আমরা বলতে পারি। ঠিক আছে, বা জিনিসপত্র পাঠিয়েছিল, যেটাকে আমরা উপঢৌকন বলতে পারি। তারা প্রথা মেনে উপঢৌকন পাঠিয়েছিল। ঠিক আছে, কিন্তু এই যে ইংরেজদের যেই অপমানজনক ব্যবহার, সেটা কিন্তু সিরাজকে যথেষ্ট ক্ষুব্ধ করে তুলেছিল। তো এই সমস্ত কারণগুলোর জন্য এরপর নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ এবং কলকাতা আমরা বলতে পারি যে দখল করে। ঠিক আছে, তো মানে দখল করেন এবং কলকাতার যে নাম তখন রাখেন কি না, আলীনগর রাখে। আর এই সংবাদে রবার্ট ক্লাইভ আর হচ্ছে ওয়াটসন ছিল, রবার্ট ক্লাইভ আর ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতা পুনর্দখল তারা কিন্তু করে নেয়। কারণ তাদের কাছে তো সৈন্য ছিল, নবাব সেটা দখল করে নিয়েছিল, কিন্তু দখল করে নিলে কি হবে, আবার কিছুদিন পরে সেটা তারা আবার সৈন্য নিয়ে আসে, সৈন্য নিয়ে এসে সেটা কিন্তু তারা পুনর্দখল করে নেয়। ওকে, যুদ্ধ না হলে দুই পক্ষের তখন কি হয় না, আলীন নগরের বলে ওটা, আলীনগরের, ঠিক আছে, বা আলীনগড়ের আমরা বলতে পারি, তো সন্ধি হয়। ওটাকে আলীনগড়ই বলে, আলীনগড়ের সন্ধি হয়। ওটা 1757-তে 9ই ফেব্রুয়ারি সন্ধিটা কিন্তু হয়েছিল। কার সঙ্গে হয়েছিল, রবার্ট ক্লাইভ আর ওয়াটসন মাদ্রাজ থেকে এসে যখন কলকাতা পুনর্দখল করে, তখন যুদ্ধ না যাতে হয় দুজনের মধ্যে, সেই দুই পক্ষের মধ্যে আলীনগড়ের তখন একটা সন্ধি হয়। এর একটি শর্ত ছিল, শর্ত কি ছিল, নবাব ফরাসিদের সাহায্য করবেন, মানে সরি, নবাব ফরাসিদের কোনো সাহায্য করবেন না, কিন্তু চন্দ্রনগরে ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় লাভ করে। ওকে, ক্লাইভ তখন কি করে না, সন্ধিভঙ্গের অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কারণ তাদের মধ্যে শর্ত কি হয়েছিল, যে নবাব ফরাসিদের কোনো রকম কোনো সাহায্য করবে না, কিন্তু চন্দননগরে ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় যেহেতু লাভ করেছিল, সেই জন্য ক্লাইভের মতে তারা শর্ত ভঙ্গ করেছিল, তো সেই অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়। এরপর ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফরকে কাজে লাগিয়ে বলতে পারি, মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে, এবং 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয় এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে চূড়ান্তভাবে পরাজিত হতে হয়েছিল। ওকে, এটাই ছিল হচ্ছে পলাশির যুদ্ধ। তো কি কি কারণগুলো আমরা দেখতে পেলাম, পয়েন্টগুলো শুধু মাথায় রাখবে। কি কি কারণ বললাম আমি এখানে, আমি কারণ বললাম যে ঘসেটি বেগম আর সৈকত জঙ্গের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ইংরেজরা। দ্বিতীয় আমরা কি বললাম, দস্তকের যে অপব্যবহার করেছিল সেটা। তৃতীয় কি বলেছিলাম না, দুর্গ নির্মাণ করছিল ইংরেজ আর ফরাসিরা, সেখানে বাধা দেওয়ার জন্য সেইটা। চতুর্থ কি বললাম, কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত বিরোধ, কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত বিরোধ, যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে যেটা বললাম আমি, যে ঘসেটি বেগমের যে প্রিয় পাত্র ছিল, সেটা ছিল হচ্ছে রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের যে অভিযোগ এসেছিল, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দিয়েছিল, তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে কলকাতা ইংরেজদের কুঠিরে পাঠিয়েছিল। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যার্পণ করার জন্য নির্দেশ দিল, ইংরেজরা কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেছিল। ওকে, তো এইটা নেক্সট হচ্ছে নবাবের দূতকে যে অপমান করেছিল, নারায়ণ দাসকে পাঠানো হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, সেটা বলবে পয়েন্ট টু পয়েন্ট। একটা বড় প্রশ্ন মনে রাখতে গেলে শুধু ওই পয়েন্টগুলো মনে রাখবে, গল্প এমনিই মনে চলে আসবে। ঠিক আছে, আরেকটা কি বললাম,
না নবাবের প্রতি ইংরেজদের অপমানজনক আচরণ, কেন নবাব হওয়ার পর সবাই তাকে বিভিন্ন আমরা উপঢৌকন দিয়েছিল, ফরাসিরা বা অন্যান্যরা সকলেই, ওলন্দাজরা প্রত্যেকেই তাকে উপঢৌকন দিয়েছিল, তাকে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু ইংরেজরা সেটা করেনি। এতে সিরাজ যথেষ্ট অপমানিত বোধ করেছিল। এইসব কারণেই পলাশির যুদ্ধ হয়। তো আলীগড়ের সন্ধিটা দুজনের মধ্যে হয়েছিল যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে এবং দখল করে, তখন কলকাতার নাম তিনি আলীনগর রাখে। তখন কি করে, রবার্ট ক্লাইভ আর ওয়াটসন তখন মাদ্রাজ থেকে কলকাতায় আসে, কলকাতা পুনর্দখল করে এবং যুদ্ধ দুজনের মধ্যে না হওয়ার জন্য আলীগড়ের সন্ধি হয়। আলীগড়ের সন্ধি নবাব, তাদের মতে নবাব ভঙ্গ করেছিল। কিভাবে ভঙ্গ করেছিল? নবাব ফরাসিদের সন্ধি অনুযায়ী নবাব ফরাসিদের সাহায্য করতে পারবে না, কিন্তু ফরাসিরা চন্দননগরের মুর্শিদাবাদে মানে আশ্রয় লাভ করেছিল, আর সেইটাই বলেছিল ক্লাইভ যে নবাব শর্তভঙ্গ করেছে। ওকে, তো সেই জন্য পলাশির যুদ্ধ হয়েছিল এবং পলাশির যুদ্ধে মির্জাফর তাদেরকে ইংরেজদের সাহায্য করেছিল, ষড়যন্ত্র করেছিল নবাবের সঙ্গে, মানে সিরাজউদ্দৌলার সঙ্গে, যার ফলে চূড়ান্তভাবে সিরাজের পরাজয় হয়েছিল। এরপর দেখো রয়েছে কি, পলাশির লুণ্ঠন। এটা একটু পড়বে। পলাশির লুণ্ঠনটা কি আমি একটু বলে দিই। পলাশির লুণ্ঠন হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসায়। ঠিক আছে, পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে, আর রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। ওকে, কোম্পানি তো নিচ্ছেই, মানে ব্যক্তিগতভাবে যে বড় বড় যারা অফিসার ছিল তারাও কিন্তু, উচ্চপদস্থ যে কর্মচারী ছিল কোম্পানি, তারাও কিন্তু অর্থ লাভ করতে থাকে, রবার্ট ক্লাইভ যেমন। ওকে, কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে তারা কি করে না, ব্রিটেনে কিন্তু পাঠিয়ে দেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুট করে তারা ব্রিটেনে কিন্তু পাঠিয়ে দেয়। সব মিলিয়ে প্রায় আমরা বলতে পারি যে নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকার মতো সম্পত্তি ইংরেজরা কিন্তু আদায় করে। পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজরা অর্থ আমরা বলতে পারি একদম কন্টিনিউয়াসলি নিতে থাকে, অর্থাৎ আত্মসাৎ করতে থাকে। একেই বলা হয় হচ্ছে পলাশির লুণ্ঠন। কারণ পলাশির যুদ্ধে যেহেতু ইংরেজরা জিতেছে, মির্জাফরকে সিংহাসনে বসিয়েছে এবং যথেষ্ট পরিমাণে শুষে নিতে থাকে আর কি, ঠিক আছে, বাংলাকে। তো সমস্ত অর্থ নিয়ে গিয়ে তারা ব্রিটেনে জড়ো করতে থাকে। এটাকেই পলাশির লুণ্ঠন বলা হয়ে থাকে। যে মির্জাফরের থেকে, পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজরা যে অর্থ আত্মসাৎ করতে থাকে, এটাকেই পলাশির লুণ্ঠন বলা হয়ে থাকে। ওকে, এটাই আছে এখানটাতে। আর নেক্সট এখানটা কি আছে একটু দেখব। এরপরে রয়েছে 1760 খ্রিস্টাব্দের শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। সেই সময় ব্রিটিশ কোম্পানি অনেক কর্তা ব্যক্তি মির্জাফরের ক্ষমতার থেকে সরাতে উদ্যোগী হয়েছিল। কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মির্জাফর অপারগ হয়েছিল, অপারগ মানে পারছিল না, ঠিক আছে, অপারগ হয়েছিলেন। ফলে 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে কোম্পানি বাংলার নবাব পদে বহাল করেছিল। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই এতটা পর্যন্ত কিন্তু আজকে পড়লাম। আমরা বুঝলাম যে রবার্ট ক্লাইভ যখন ইংল্যান্ডে ফিরে গেল, তখন কোম্পানির যে বড় বড় ব্যক্তি ছিল তারা কি করতো, মির্জাফরের কাছ থেকে কন্টিনিউয়াসলি টাকা পয়সা নিতে থাকে, মানে সম্পত্তি লুট করতে থাকে, এবং তারা এতটাই অর্থনৈতিকভাবে এতই দাবি করে যে মির্জাফর সেটা মেটাতে অপারগ হয়। যখন অপারগ হয় তখন 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার যে জামাতা বা জামাই মীর কাসিমকে কোম্পানি নবাব পদে তখন বহাল করে। ওকে, আমরা বক্সারের যুদ্ধ এরপরে আছে, নেক্সট ডে পড়বো। নেক্সট ডে মানে একটু পরে আরেকটা ভিডিও হবে, সেখানে পড়বো। এখন আমি ছোট প্রশ্ন লেখাবো। এতটা পর্যন্ত আমরা পড়লাম পলাশির যুদ্ধ। অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, ভালো করে শোনো। পলাশির যুদ্ধ কারণ কি বললাম, যেটা বিশ্লেষণ করলাম সেটা। পলাশির লুণ্ঠন কাকে বলে, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসেই। তারপরে সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের 2টি কারণ লেখো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সো এগুলো একটু ভালো করে কিন্তু প্রশ্ন হিসাবে অবশ্যই পড়বে। ওকে,
যাই হোক, এটা পড়ো আর আমি একটু পরে নেক্সট পার্টটা আপলোড করব। এখন ছোট প্রশ্ন আমরা একটু লিখে নিই। আরেকটা প্রশ্ন এখান থেকে পাবে, সেটা হচ্ছে আলিনগড়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা আসে ছোট প্রশ্ন, 3 নম্বরে আসে। এবং এর শর্ত কী ছিল? আলিনগড়ের সন্ধি কবে হয়েছিল? 1757-তে হলো, 9ই ফেব্রুয়ারি আলিনগড়ের সন্ধি হয়েছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগড়ের সন্ধি হয়েছিল। এর শর্ত কী ছিল? আলিনগড়ের সন্ধিতে সিরাজউদ্দৌলা কোম্পানির সঙ্গে একটা শর্ত যে ছিল, সেটা শর্ত ছিল কোম্পানি কলকাতায় দুর্গ এবং ট্যাক্সাল নির্মাণ করতে পারবে, আর বাংলায় ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। ওকে, দেখো সবার প্রথমে প্রশ্ন আমরা নিতে পারি 1717 খ্রিস্টাব্দে ফরমান কে জারি করেন? ওকে, কে ফরমান জারি করেছিলেন? না, আমরা লিখব হচ্ছে মুঘল সম্রাট ফারুকশিয়র। মুঘল সম্রাট ফারুকশিয়র জারি করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেন? কে করেন বলো, কে করেন? কমেন্টস করো। নেক্সট, পরের প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের বাংলার নবাব কে? মির্জাফরের পর হবে, মির্জাফরের পর করি। বাংলার নবাব কে হয়েছিলেন? উত্তর মীর কাসিম। আর অন্ধকার কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিল? কে করেছিল এটা? না, অক্ষয় কুমার মৈত্রেয়। ওকে, অক্ষয় কুমার মৈত্রেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির সহায়তায় বাংলার নবাব হওয়ায় মীর কাসিম ইংরেজদের কত টাকা উপঢৌকন দিয়েছিলেন? ব্রিটিশ কোম্পানির সহায়তায় বাংলার নবাব হওয়ার পর মীর কাসিম ইংরেজদের কত টাকা উপঢৌকন দিয়েছিলেন? উত্তর লিখব
29 লক্ষ টাকা, এটা নয়, 29 লক্ষ টাকা দিয়েছিলেন। ওকে, 2-এ 9 করলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কবে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়? 1765। ওকে, 1765 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মির্জাফরের পর কে বাংলার নবাব হন? উত্তর, মির্জাফরের পর না, আরে মির্জাফরের পর এটা আমাদের বাংলার যে নবাব হয়েছিলেন মীর কাসিম। ওকে, মীর কাসিম হয়ে গেল। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। এছাড়াও লাইভ ক্লাস যখন নেব আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নেক্সট এই চ্যাপ্টারের লাস্ট পার্ট আমি একটু পরেই আপলোড করব, প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।